আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আরও 70,000। ব্যাংককে বৈঠকে দেশটির উপপ্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে গার্মেন্টস খাত। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। এবং ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে মানুষ। আবারও কর্মচাঞ্চল্য হচ্ছে ঢাকা। ছুটির দিনে বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে দর্শনার্থীদের ঢল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলন শেষে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অবশেষে বরফ গলতে শুরু হলো ভারত বাংলাদেশ সম্পর্কের। অনুষ্ঠিত হলো ইউনূস মোদির বহুল প্রত্যাশিত বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠক চলে প্রায় 40 মিনিট। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। এ সময় ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বণ্টন ইস্যুতে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন মোদি। এর আগে বৃহস্পতিবার রাতে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাশাপাশি চেয়ারে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের সাথে কুশল বিনিময় ও আলাপচারিতা হয়। এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে বিমস্টেক সম্মেলনে দুই শীর্ষ নেতার ঘনিষ্ঠ আলাপচারিতায় ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মেরু উন্মোচন হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক দুদেশের সম্পর্কের নতুন করে ভিত তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। এর আগে থাইল্যান্ডের ব্যাংককের 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এ সময় রাখাইনের সংঘাত বন্ধে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নইলে এই অঞ্চলে অস্থিরতা বাড়ার আশঙ্কার কথা জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 জনকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।
যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আরও ৭০,০০০। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে এদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১,৮০,০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ থেকে ২০ সালের মধ্যে ৬ ধাপে এ সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল। এখনও ৭০,০০০ রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। ফ্যাসিস্ট গণহত্যাকারীর বিচার নিশ্চিতে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরত পাঠানো, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচার সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া গণহত্যায় জড়িত আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদেরও ফেরত পাঠাতে হবে। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন কারখানা মালিকরা। বিজিএমইএর সহসভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানা টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যা সমাধানে আমেরিকার পণ্য শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্ট মাহবুব কবির চপলের। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো বড় উদ্যোক্তারা পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে তো অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করতে হবে।
তখন হবে কি যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা যে অনেক উন্নতি হবে তা না। সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে? উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে সেটা একটু দেখা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 300 আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রংপুরে কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তিনি কথা বলেন। এ সময় সার্জিস আরও বলেন, নাগরিক পার্টি সবেমাত্র আত্মপ্রকাশ করেছে। 300 আসনে প্রার্থী দেওয়া চ্যালেঞ্জ হলেও তা মোকাবেলায় অভ্যস্ত এনসিপি। সংসদের 300 আসনে সৎ এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও জানান তিনি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 1 মাস হয়েছে, আমরা আত্মপ্রকাশ করেছি। খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি 1 বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে 300 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া। লক্ষ্য আমাদের 300 আসন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি পথেও সড়ক মহাসড়কে নেই যানবাহনের চাপ। বাস, ট্রেন, লঞ্চে স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। এদিকে ছুটি শেষ সময়ে আজও ঢাকা ছেড়েছেন অনেকেই। শিডিউল বিপর্যয়ে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অন্যদিকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। আজিজুল হাকিম পলাশের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদের পরে ঢাকায় ফেরা মানেই ছিল স্টেশনে ও বাস টার্মিনালে যাত্রীদের তীব্র ভিড় আর যানজটে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকার ভোগান্তি। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের আগে ও পরে লম্বা ছুটিতে মানুষ পর্যায়ক্রমে ঢাকায় ফেরায় চাপ ছিল না বললেই চলে। তবে বাসে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। ঈদ যাত্রা গত 10 বছরের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাত্রা পথে অনেক শান্তি, অনেক স্বস্তি। আসলাম মোটামুটি একদম অল্প সময়ের মধ্যে। অনলাইনে কাটছি, তাও একটু ভাড়া বেশি রাখছে, ভাড়া 350 যাইতাম 500 টাকা রাখছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সব ট্রেন সময় মতো এসে পৌঁছেছে। যাত্রীর বাড়তি ভিড় না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়নি কাউকে। জার্নিটা খুব ভালোই ছিল, সকালবেলা ট্রেনটাও খুব ফাঁকা ছিল, যাত্রাটা অনেক স্বস্তির ছিল, সব মিলিয়ে ভালো। যারা ঈদে বাড়ি যেতে পারেননি, ছুটির শেষ সময়ে গ্রামের পথে ছুটছেন তারা। তবে এদিন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এছাড়া বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা রেলওয়ের সার্ভার বন্ধ থাকায় অনলাইনে টিকিট কিনতে পারেননি যাত্রীরা। 10টা ট্রেন এখনো আসে নাই, এই অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। ট্রেন আসার তো কোনো নামগন্ধ নাই। টিকিট ছিল 8:30টায়, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি। 2-3টা ট্রেন একটু বিলম্ব গেছে, অন্যান্য ট্রেনগুলো সবগুলো ভালো আছে। প্রত্যেকদিন আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুদিকে চাপ আছে। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি। রাজধানীর সড়কগুলোতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। 2-1 দিনের মধ্যেই এই মহানগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের 5ম দিনেও দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। রমনা পার্ক, হাতির ঝিল, মিরপুর চিড়িয়াখানা সহ প্রতিটি জায়গায় জমজমাট শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের সমাগমে। পরিবার প্রিয়জন নিয়ে দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। ইট পাথরের নগরীতে খানিকটা মুক্ত বাতাস আর সবুজ অভয়ারণ্য দেখতেই তারা ভিড় করেন বিনোদন পার্কে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের টানা ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘুরতে বেরিয়েছে এই নগরে থাকা মানুষেরা। রাজধানীর রমনা পার্ক, হাতির ঝিল, মিরপুর চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে তারা। তবে রাজধানীর হাতির ঝিলে তেমন ভিড় না থাকলেও রমনা পার্কে দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। শিশু কিশোরদের হৈ হুল্লোড়ে পরিপূর্ণ ছিল রমনা পার্কের শিশু চত্বর। আব্বু আম্মুর সঙ্গে খেলতে ঘুরতে, আমি এখানে খেলতে এসেছি, আমার দুই আপুর সঙ্গে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমি আমার বাবার সাথে আসছি, আমার আম্মুর সাথে আসছি। এখানে সব কিছুই সুন্দর,
এখানে ঘোরার জন্য একটা খুব ভালো জায়গা। ইট পাথরে ঘেরা নগরীতে সামান্য সবুজের ছোঁয়া পেতেই এখানে আসছেন বলে জানান দর্শনার্থীরা। বাচ্চারা দেখা গেছে ঘরে থাকে, একটু বের হলে এইসব প্রকৃতিতে ঘুরে অনেক আনন্দ পায়। জন্য উচিত মানে এরকম আরো কিছু জায়গা হোক, আমরা চাই। শুক্রবার বিশেষ করে ঈদের মধ্যে আসা হয় নাই, তো আজকে প্রথম আসলাম ঈদের পর। আর আরো সংস্কার করলে আর কি ভালো হয়, আরো বিভিন্ন খেলার রাইড এগুলো দিলে মানে খুব ভালো হয়। এদিকে মিরপুর চিড়িয়াখানার বাঘ, সিংহ, বানর, ভালুক সহ বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে ভিড় করছে শিশু সহ সব বয়সী মানুষ। রাজধানীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ আরও আধুনিকায়ন প্রয়োজন বলে জানান দর্শনার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও ফরিদপুরের নগরকান্দা, সালথা, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এবছর পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। এই জেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। এবছর প্রায় 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন কৃষকরা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 34 হেক্টর বেশি। এতে উৎপাদিত হবে 965 মেট্রিক টন পেঁয়াজ বীজ। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 43% এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর তার জনপ্রিয়তা কখনো এতটা কমেনি। আমদানি শুল্ক নিয়ে তার প্রশাসনের পদক্ষেপের পর জনপ্রিয়তার এমন চিত্রই উঠে এলো বার্তা সংস্থা রয়টার্সের জরিপে। এতে অংশ নেওয়া প্রায় 52% মানুষ মনে করেন ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে সাধারণ আমেরিকানরাও ক্ষতিগ্রস্ত হবেন। প্রায় 70% মানুষের মত শুল্ক বাড়ানোর ফলে ভালোর চেয়ে ক্ষতির পাল্লায় বেশি ভারী হচ্ছে। এদিকে মার্কিন যানবাহনের ওপর পাল্টা 25% রফতানি শুল্ক আরোপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় তিনি এ তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্ত জানালেন কার্নি। কানাডার সাথে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি কানাডা ইউনাইটেড স্টেটস মেক্সিকো এগ্রিমেন্ট রয়েছে, যা বিশ্বব্যাপী CUSMA কুসমা নামে পরিচিত। এই চুক্তির আওতায় বিভিন্ন মার্কিন ও মেক্সিকান পণ্যে কোটা অনুসারে বাৎসরিক শুল্ক ছাড় দেয় কানাডা। এখন থেকে যানবাহনের ক্ষেত্রে মেক্সিকো কোটা অনুযায়ী শুল্ক ছাড় পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। এই শুল্ক থেকে পাওয়া অর্থ পুরোটাই কানাডার অটোমোবাইল শিল্প ও এ খাতের কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে। এবার পলিটিক্স খেলার খবর। এবছর বাংলাদেশের জন্য ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চলতি মাসে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ এবং জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা। জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। যাচাই বাছাই প্রক্রিয়াধীন আরও 70,000। ব্যাংককের বৈঠকে দেশটির উপপ্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে গার্মেন্টস খাত। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। এবং ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে মানুষ। আবারও কর্মচাঞ্চল্য হচ্ছে ঢাকা। ছুটির দিনে বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে দর্শনার্থীদের ঢল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।